সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সমুদ্র ফ্লোটিলার শেষ জাহাজটি আটক করে বিপদে ইসরায়েল। এদিকে ট্রাম্পের প্রস্তাবে শীঘ্রই নিজেদের অবস্থান জানাতে পারে হামাস। আরও থাকছে গাজায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের। সর্বশেষ থাকছে উপকূল থেকে মার্কিন যুদ্ধবিমানকে দাবড়ে দিল ভেনেজুয়েলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সব শেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ৬ জন আরোহী রয়েছেন, খবর আল জাজিরার। লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে শুক্রবার সকালেই ইসরায়েলি বাহিনী জোর করে ওই জাহাজে উঠে পড়ছে। এটি ছিল গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৪৪টি নৌযানের মধ্যে গাজার দিকে যেতে থাকা সব শেষ জাহাজ। বহু প্রতীক্ষিত সমুদ্র ফ্লোটিলার শেষ জাহাজটি আটক করার চেষ্টা করে ইসরায়েলি বাহিনী যখন তৎপর হয়, তখনই ঘটে অবিশ্বাস্য পাল্টা প্রতিরোধ। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ওই ত্রাণবাহী জাহাজের যাত্রীরা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে পানিতে লাফিয়ে পড়ে ইসরায়েলের সেনাবাহিনী। অন্তত ১৩ জন সেনাকে ডুবিয়ে হত্যা করেছে এমনই খবর ছড়িয়ে পড়ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। পুরো ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ বলছেন এটাই মধ্যপ্রাচ্যের চলমান সংকটের টার্নিং পয়েন্ট, আবার কেউ দেখছেন নতুন এক মানবিক আন্দোলনের প্রতিচ্ছবি। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা ইসরায়েলের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশাল কূটনীতিক চাপ তৈরি করবে। অন্যদিকে ফ্লোটিলার সমর্থকরা একে মানবতার বিজয় হিসেবে আখ্যা দিচ্ছেন। এদিকে ট্রাম্পের প্রস্তাবে শীঘ্রই নিজেদের অবস্থান জানাতে পারে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শীঘ্রই নিজেদের অবস্থান জানাবেন তারা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জার গতকাল বৃহস্পতিবার আল জাজিরার অ্যারাবিককে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। নাজ্জাল বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতিনিধি হিসাবে ফিলিস্তিনি জনগণের স্বার্থে তাদের মতামত প্রকাশ করার অধিকার রাখে হামাস। হোয়াইট হাউস কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে একটি ২০ দফা বিশিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। এতে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে শীঘ্রই নিজেদের অবস্থান জানাতে পারে হামাস, এমন একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার এই ব্যাপারে সম্মত হতে হামাসকে ৩-৪ দিনের সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় আছেন, তবে ফিলিস্তিনের অনেকে মনে করছেন ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলকেই বেশি সুবিধা দেবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে বিশ্লেষকরা মনে করছেন প্রকৃত মৃত্যুর সংখ্যার এর ৩ গুণও হতে পারে। আগের আলোচনাগুলোর সময় হামাস দাবি করেছিল ইসরায়েলি সেনাদের পুরোপুরিভাবে গাজা থেকে সরে যেতে হবে। তারা স্থায়ী যুদ্ধবিরতির দাবি করেছিল যেন গাজা উপত্যকা, বিশেষ করে গাজার উত্তরাংশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো তাদের বাড়িতে ফিরে যেতে পারে। সেখানে জোরসোরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হোয়াইট হাউস কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে একটি ২০ দফা বিশিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে। এতে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরে যাওয়া, হামাসকে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি অস্থায়ী সরকার গঠন। গতকাল সকালে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি বলেন, কাতার ও তুরস্কের সঙ্গে মিলে তার দেশের সরকার হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে রাজি করানোর চেষ্টা করছেন। গতকাল প্যারিসের ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে বক্তব্য দিতে গিয়ে বদর আবদেল্লাত্তি আরও বলেন, এটা পরিষ্কার যে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং ইসরায়েলকে গাজায় হামলা চালানোর মতো কোনো অজুহাত তৈরি করার সুযোগ দেওয়া উচিত নয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬৬,০০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তবে বিশ্লেষকরা মনে করছেন প্রকৃত মৃত্যুর সংখ্যার এর ৩ গুণও হতে পারে। আবদেল্লাত্তি আরও বলেন, এটা প্রতিশোধকেও ছাপিয়ে গেছে। এটা পরিষ্কারভাবে জাতিগত নিধন যথেষ্ট হয়েছে। দুই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর মনে করে ট্রাম্পের প্রস্তাবের কিছু দিক নিয়ে
আরও আলোচনা করার প্রয়োজন আছে। এদিকে গাজায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের। ইসরায়েলি নৌবাহিনীর হাতে আগের বহর আটক যাওয়ার পরও ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। বৃহস্পতিবার একটি বিবৃতিতে এই ঘোষণা করা হয়। এফসিসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওতারন্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করে। এগুলো শীঘ্রই অগ্রবর্তী জাহাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে একত্রিত বহর হিসাবে এগোবে। নতুন এই বহরে ১১টি নৌযান রয়েছে, যেগুলোতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক ও ক্রু রয়েছেন। এফসিসি ৪টি সংগঠনের জোট ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা, সুমুদ নুসান্তারা। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এফসিসি বহুবার গাজায় ত্রাণ পাঠিয়েছে। গত আগস্টে তারা খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দিয়েছিল। সেই মিশনের নাম দেওয়া হয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এতে অংশ নিয়েছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী নেতা ও প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি, রাজনৈতিক কর্মী মান্ডালা ম্যান্ডেলা এবং আরও ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক। এদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবী। গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই একটি বাদে সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজ, ক্রু এবং আরোহীকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতিবাদ হলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সেটাকে গুরুত্ব দেয়নি। এর মধ্যেই এফসিসি আবারও নতুন ত্রাণবহর পাঠানোর ঘোষণা দিয়েছে। সর্বশেষ থাকছে, উপকূল থেকে মার্কিন যুদ্ধবিমানকে দাবড়ে দিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো দাবি করেছেন, দেশটির উপকূলের কাছে ৫টি মার্কিন যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। এই ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের হুমকি বলে আখ্যা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভাষণে পাদ্রিনো বলেন, সাম্রাজ্যবাদী এই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে চলে আসার দুঃসাহস দেখিয়েছে। একটি বিমান কোম্পানির মাধ্যমে যুদ্ধবিমানগুলোর তথ্য নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। পরে একটি বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলেছে, কলম্বিয়ার বিমান কোম্পানি অ্যাভিয়ানকা জানিয়েছে ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে যুদ্ধবিমানগুলো দেখা গেছে। অ্যাভিয়ানকা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিটার হেগজেটের প্রতি আহ্বান জানিয়েছে, তিনি যাতে অবিলম্বে তার বেপরোয়া এবং যুদ্ধদেহী মনোভাব থেকে সরে আসেন। এই মনোভাব ক্যারিবীয় অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজের একটি বহর মোতায়েন করেছে। ওয়াশিংটনের দাবি, মাদক চোরাকারণ প্রতিরোধে অভিযানের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ভেনেজুয়েলা থেকে আসা কয়েকটি নৌকা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় কয়েকজন আরোহী নিহত হয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দেশটির গঠন পরিবর্তনের চেষ্টা করছে। তবে তিনি মার্কিন অ্যাম্বাসেডর রিচার্ড গ্রেনেলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।